আসসালামু আলাইকুম। 50তম বিসিএস লিখিত লিখিত না প্রিলি ফুল কোর্সে আপনাদের স্বাগতম। বা আমরা এর আগে একটা রিসেন্ট ক্লাস করেছি, রিসেন্ট টপিকের ক্লাস। এখন আর একটা ক্লাস করব। আজ এই টপিকটা একটু ডিফারেন্ট, মানে আগের চেয়ে একটু ইম্পর্টেন্ট, বাট আমি আগে যে পরামর্শ দিয়েছি ওই পরামর্শ ঠিকই থাকবে যে রিসেন্ট নিয়ে অত বেশি মাতামাতি করবেন না, করলে ধরা খাবেন। যত কম রিসেন্ট পড়া যায় তত আপনার জন্য ভালো। ঠিক আছে? তো এই ক্লাসটা খুবই সহজ, খুবই ছোট একটা ক্লাস। জাস্ট কিছু জিনিসপত্র আপনারা দেখিয়ে দিব, এগুলো আপনারা বাসায় মুখস্থ করে ফেলবেন। এখানে বোঝানোর মতো কিছুই নাই, শুধু বলবো আপনারা লিখবেন। বা এখানে ম্যাক্সিমাম জিনিস আমি স্লাইডে দিয়ে দিয়েছি, যাতে আমারও কষ্ট কম হয়, আপনারা একটা ফিক্সড কিছু পান। প্রথমে দেখেন যেটা আছে, বর্তমান সদস্য পদ সবগুলো লাগবে না। কোনটা কোনটা লাগবে দেখেন, আমি মার্ক করে দিচ্ছি, শুধু এগুলো পড়বেন। এটা পড়বেন, এটা পড়বেন, এটা পড়বেন, এটা পড়বেন, সদস্য পড়বেন, সর্বশেষ পড়বেন। এটা যেগুলো টাকায় দেবে শুধু পেটে পড়বেন। এইটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এসসিও খুবই গুরুত্বপূর্ণ। G7। এবার বিভিন্ন সূচক, সূচকে কোন দেশ কি অবস্থা, এটা গুরুত্বপূর্ণ। এই তত্ত্বটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশটা লাগবে না, বাংলাদেশটা আসবে না, এটা বাদ। তাহলে সন্ধ্যা সূচকে শীর্ষে কারা? বুর্কিনা ফাসো, আফ্রিকার দেশ। আর হচ্ছে প্রকাশ করে এই প্রতিবেদনটা আইপি। জিডিপি তালিকা গুরুত্বপূর্ণ, আইএমএফ প্রকাশ করে শীর্ষ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ 35তম, লাগবে, গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রকাশ করে কি এটা জানা নেই। নরওয়ে ফার্স্ট, আফগানিস্তান স্যার, বাংলাদেশ 100তম। পয়েন্ট খুদাতে, খুবই গুরুত্বপূর্ণ এটা। WFF, WHF, ওয়েল্ট হাঙ্গার ফিল, সোমালিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ 85তম। শান্তি সূচক লাগবে, বাংলাদেশ লাগবে না। ই গভর্নেন্স সূচক লাগবে, জাতিসংঘ, ডেনমার্ক, দক্ষিণ সুদান। বাংলাদেশ ই গভর্নেন্স 100তম, এটা লাগবে। আইনের শাসনে ডেনমার্ক, সর্বনিম্ন দেশ লাগবে না, বাংলাদেশ লাগবে। সুখ প্রতিবেদনে ফিনল্যান্ড, এখানে আফগানিস্তান, বাংলাদেশ লাগবে না। মানবাধিকার সূচক ইউএনডিপি খুবই গুরুত্বপূর্ণ, আইসল্যান্ড, দক্ষিণ সুদান। মত প্রকাশ স্বাধীনতা, এটা লাগবে, এটা আপনি জানার জন্য পড়বেন। ব্যয়বহুল শহর লাগবে না। মুক্ত গণমাধ্যম সূচক নরওয়ে, ইরিত্রিয়া। বিশ্বে বসবাসযোগ্য শহর দরকার নেই। অভিবাসন পর্যন্ত রেমিটেন্স সবচেয়ে বেশি পায় ভারত, কারণ মানুষ বেশি, ভারতের মানুষ বিদেশে থাকে বেশি। ভারত শীর্ষ দেশ, রেমিটেন্স পাঠায় যুক্তরাষ্ট্র, কারণ সবচেয়ে বেশি মানুষ যুক্তরাষ্ট্র যায়। আপনি স্টাডির জন্য যুক্তরাষ্ট্র, বিজনেসের জন্য যুক্তরাষ্ট্র, লেবারের জন্য যুক্তরাষ্ট্র, রিসার্চের জন্য যুক্তরাষ্ট্র। সবকিছুতে আপনার সবকিছু এখানেই হয়। আপনি স্পোর্টস করবেন, খেলাধুলায় যুক্তরাষ্ট্র, আপনি ওয়ার্ল্ডের সবকিছুতে যুক্তরাষ্ট্রে, তাই না? তাই বিষয়টা এটা এরকম হয় আর কি। সবচেয়ে বেশি এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, ইউক্রেন প্রচুর পরিমাণে অস্ত্র আছে কার কাছ থেকে? ইউএসএ থেকে। তাই সবচেয়ে বেশি আমদানি করছে ইউক্রেন, রপ্তানি করছে ইউএসএ। বিনিয়োগ প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ পাইছেও বেশি যুক্তরাষ্ট্র, বিনিয়োগ করছেও বেশি যুক্তরাষ্ট্র। দেখছেন এই অবস্থা। সবচেয়ে বেশি রপ্তানি করে চীন, আমদানি করে যুক্তরাষ্ট্র। প্রকাশ করে ডাব্লিউটিও। লাগবে না।
এটা প্রকাশ করে কে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 14তম, আগে প্রথম ছিল, এখন 14তম। এই তো অবস্থা দেশের। এটা এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা প্রকাশ করে 1995 সাল থেকে। সামরিক শক্তি, গ্লোবাল ফায়ারের সবচেয়ে বেশি কোন দেশ? সামরিক ব্যয় সবচেয়ে বেশি করে কে? যুক্তরাষ্ট্র। সর্বকম করে কে? ভুটান। এটা পড়বেন। সামরিকের দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান 4th, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। পাকিস্তান 12th, বাংলাদেশ 35, আর লাগবে না। আর ভুটান সর্বনিম্ন। পাসপোর্ট সূচক এটা একটু দেখেন। সবচেয়ে শক্তিশালী পাসপোর্টটা মনে রাখবেন। শক্তিশালী পাসপোর্ট হচ্ছে আপনার সিঙ্গাপুরের। এরা ভিসা ছাড়াই পৃথিবীর সব দেশে যেতে পারে। সর্বনিম্ন আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান 100তম। এগুলো তথ্য একটু মনে রাখবেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট যে সম্মেলনগুলো হয়েছে কোন দেশে হয়েছে মনে রাখেন। দাগাইতে শুধু এগুলো মনে রাখবেন। ওআইসি, ব্রিক্স, সবগুলো করবেন। স্থান, সময়, পরবর্তীটা। তম, এ? সংগঠনের নাম, কততম, স্থান কোথায়, আর সময় কোথায়, পরবর্তীটা কোথায় হবে। এটা লীগ, আরব লীগ। এটা পড়বেন কারণ বাংলাদেশের সদস্য তাই। এটা সবগুলো গুরুত্বপূর্ণ। এটা লাগবে না, লাগবে না, বাদ। এটা বাদ। 17তম ব্রিক্স সম্মেলন, ওই যে যেটা বলছি শুধু এটুকু মনে রাখবেন। সম্মেলন থেকে এটুকু মনে যা এখানে যেটুকু বলছে ওইটুকুই, এর বেশি আর কিছু পড়া লাগবে না এখান থেকে। ঠিক আছে। আর তেমন কিছু পড়তে হবে না এখানে। ন্যাটোর ক্ষেত্র সেম। ওই সম্মেলন যে সম্মেলনে কি হয়েছে এগুলি আপনার খুব একটা পড়ার প্রয়োজন নাই। কোথায় হয়েছে এটা গুরুত্বপূর্ণ, পরবর্তীতে কোথায় হবে সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ন্যাটোর নতুন মহাসচিবের নামটা মনে রাখবেন, ও আগেও দিছি আমি, তাও এখানে মনে রাখেন। ন্যাটোর নতুন মহাসচিবের নাম হচ্ছে আপনার মার্ক রুটে। এছাড়া আর তেমন কিছু নাই এখানে। ডিএইচ সম্মেলনে কি হয় এটা নিয়ে কোনো আলোচনা আপনাদের জানার প্রয়োজন নাই। এটা হচ্ছে কোনো কাজে আসবে না। শুধু এটার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে গেছিল। ইউনূস এখানে গিয়ে হচ্ছে ওই ফিলিস্তিনের শাসক ইয়া নিয়ে এটা আলোচনা করছে। ফিলিস্তিন নিয়ে আলোচনা করছে। তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করার আলোচনা করছে। এটুকুই, আর তেমন এখানে কিছুই নাই। এই যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এই যে G20 20তম সম্মেলন কি হয়েছে পড়ার প্রয়োজন নাই। শুধু শুধু এখান থেকে পড়বেন কোথায় হয়েছে, কবে হয়েছে, এগুলা আর তেমন কিছু এখান থেকে লাগবে না। COP30 সম্মেলন, আমি মনে হয় আগের ক্লাসে পড়াইছিলাম। COP30 সম্মেলনের মূল বিষয়বস্তু কি ছিল, ওইটা হয়েছে। পরবর্তীটা কোথায় সেটাও আপনারা হয়তো জেনে গেছেন, এটা আর লাগবে না। ঠিক আছে।
30তম সম্মেলন আলোচ্য বিষয় এখানে বেশি না, ওই যে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি রাখা হয়েছে, ওইটাকে আরো দৃঢ় করার চিন্তা করছে, এটা এটা করছে। আর তেমন এখানে আলোচনা কিছুই হয় নাই। বন রক্ষার জন্য একটা কাজ করছে, আমি লিখে দিই আপনাকে, ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি। এইটা একটা নতুন একটা জলবায়ু তহবিল গঠন করছে, নাম কি? ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি, নতুন জলবায়ু তহবিল। এখানে টোটাল 60,000 কোটি টাকা, 60,000 মার্কিন ডলার, ডলার একটা প্রকল্প হয়, যেটা মূল লক্ষ্য ছিল কি, আপনার মূল লক্ষ্যটা কি? আমাজন বন রক্ষা। যে আমাজন বনে যে আগুন লেগে যায়, ওটার বিষয়ে বন রক্ষা। এটা হচ্ছে COP30 গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। নাম কি? ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি, TFFF, T triple F, ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি। ট্রপিক্যাল ফরেস্ট বলতে mean করা হয়েছে আমাজন বনকে। COP31 কোন দেশে হবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা আসতে পারে। ঠিক আছে, এটা মতো রাখবেন, আগের ক্লাসে পড়েছিলাম এটা। তুরস্ক হবে, মনে রাখবেন। ইউএসএ যায় না এই প্রোগ্রামে। COP31-এর আয়োজক দেশ হবে তুরস্ক, সভাপতিত্ব করবে অস্ট্রেলিয়া। এটা হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের দিকে মঙ্গলবার হয়। ওইটা, এটা এটা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না এবার, করে লাভ নেই এটা পরে। এটা ভুয়া ভুয়া, কোনো কাজে আসবে না। WEF এর বার্ষিক বৈঠক, এর স্থান কোথায় এটা জানেন আপনারা, সদর দপ্তরটা পাবেন সেখানেই, দাভোস, সুইজারল্যান্ড। এছাড়া আর কিছু না। ব্রিটিশ রাজার সম্মাননা, এটা 30 ডিসেম্বর 2024, বিভিন্ন খাতে আপনার স্বীকৃতি রাখার জন্য পৃথিবীব্যাপী 1203 বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননার নাম ঘোষণা করা হয়। এর মধ্যে আপনার 49% ছিল নারী। ঠিক আছে, এখানে একজনকে নাইট উপাধি ঘোষণা দেওয়া হয়। তা আপনার প্রশ্ন আসতে পারে, এই বছর নাইট উপাধি ঘোষণা কাকে দেওয়া হয়েছে? এই বছর নাইট উপাধি ঘোষণা দেওয়া হয়েছে লন্ডনের মেয়র একজন, তার নাম হচ্ছে সাদিক খান। তিনি পাকিস্তানের। ঠিক আছে, লন্ডনের মেয়র সাদিক খান, ওনাকে নাইট উপাধি দেওয়া হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আসতে পারে। এরপরে বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড, 2025 সালে এই পুরস্কার দেওয়া হয়েছে কাকে? দেওয়া হয়েছে সৌদির, যিনি হচ্ছে আমাদের এখানে পররাষ্ট্র দপ্তরে ছিলেন, তার নাম হচ্ছে ইসা ইউসুফ আল দুলাইলান।
ঠিক আছে। এটার আগে নাম ছিল বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এটা 2000, বর্তমানে এটার নাম বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। 2025 সালে এটা দেওয়া হয় কাকে? সৌদি আরবের রাষ্ট্রদূত ওনাকে। ওকে। বাদশাহ খালসা পুরস্কার কাকে দেওয়া হয়? 2025 সালে দেওয়া হয় হচ্ছে আহ, অনেক বিষয় দেওয়া হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। এটা আম, না, এটা তেমন, এটা শুধু 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 পড়াশোনা করে লাভ নেই, এখান থেকে প্রশ্ন হবে না। বুকার পুরস্কার গুরুত্বপূর্ণ, বুকার পুরস্কার দেওয়া হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে বুকার পুরস্কার দেওয়া হয় হচ্ছে আপনার হাঙ্গেরি লেখক, তার নাম হচ্ছে ডেভিড সালাই। ডেভিড সালাই। এখন বিষয় হচ্ছে তার বইয়ের বিষয় কি ছিল, তার একটা উপন্যাস হচ্ছে, উপন্যাসের নাম হচ্ছে ফ্লেশ। আর উপন্যাসের নাম কি? ফ্লেশ। এই ফ্লেশের জন্য তিনি এই পুরস্কারটা পাইছেন। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে এই পুরস্কারে কি দেওয়া হয়? এই পুরস্কারে বিজয়ীকে দেওয়া হয় 50,000 পাউন্ড। আর ঘটনা হচ্ছে এই পুরস্কারটা কবে থেকে দেওয়া হয় মনে রাখবেন, 1969 সাল থেকে। এই কটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তাহলে এবার কে পাইছে? এবার হাঙ্গেরির লেখক, তার নাম হচ্ছে ডেভিড সালাই। তার উপন্যাসের নাম হচ্ছে ফ্লেশ। 1969 সালে বুকার পুরস্কার দেওয়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের বেসামরিক সম্মাননা, এটা লাগবে না, এটা বাদ দেন। এমন ম্যাগসেসে পুরস্কার, এগুলো কখনই পরীক্ষা আসবে না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এটাকে বলা হয় এশিয়ান নোবেল প্রাইজ। তাই এটা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে না। এবার পাশে দুজন ব্যক্তি, দুজন পেয়েছে এই পুরস্কারটা। এর মধ্যে মালদ্বীপের একজন, ফিলিপাইনের একজন, আর ভারতের একজন, তিনজন পেয়েছে। এর মধ্যে ব্যক্তিগত, ভারতের একটু ডিফারেন্ট কারণ এটা এনজিও পেয়েছে। এই এনজিওর নাম হচ্ছে এডুকেট গার্লস। এটা মনে রাখবেন, এডুকেট গার্লস। তাহলে এবার বুকার ম্যাগসেসে পুরস্কার কে পাইছে? তিনটা পাইছে, একজন মালদ্বীপের, একজন ফিলিপাইনের, তাদের নাম মনে রাখার দরকার নাই। ভারত থেকে পাইছে একটা এনজিও, এনজিওর নাম হচ্ছে এডুকেট গার্লস। আগা খান স্থপতি পুরস্কার, এটা লাগবে না, এটা বাদ। নোবেল প্রাইজটা পড়বেন। নোবেল প্রাইজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানে। এই বছর যে নোবেল পাইছে মেরি ই ব্রুন, কিছু নাম মনে রাখেন, যে তিনজন নাম, তার নাম মনে রাখেন, এছাড়া কিছু লাগবে না এখানে। তার গবেষণা হচ্ছে আহ দেখেন, এটা পড়লেই বুঝবেন, এটা এটা খুব একটা লাগবে না মানে। বিষয়টা গবেষণা ছিল এরকম যে আপনার শরীরে যে কোষগুলা কিভাবে নিজেরা নিজেদের নিজেদের যে খারাপ কোষগুলো আছে, যারা যে সকল কোষগুলো আপনাকে অ্যাটাক করবে শরীরে, ওগুলাকে অটোমেটিক নিজেরা অ্যাটাক করবে, এরকম একটা সে বিষয়ে সে আহ গবেষণা করছে। তাই হচ্ছে তিনি হচ্ছে নোবেল প্রাইজ পাইছেন। পদার্থবিজ্ঞানে পাইছেন, এদের নাম, এত বছরের নাম আসলে অত মুখস্থ করার প্রয়োজন নাই। উনি হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে কোয়ান্টাম ট্রানজিশন আবিষ্কার করছে, এগুলো লাগবে না। আপনার লাগবে মেনলি হচ্ছে সাহিত্যেরটা, রসায়ন নাম এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আসবে না। সাহিত্যের পড়বেন। লাসলো ক্রসনাহর কাই, উনি সাহিত্যে কি হচ্ছে, তিনি এইটা পাইছেন। তার উপন্যাসটা হচ্ছে স্যাটানটাঙ্গো। স্যাটানটাঙ্গো। স্যাটানটাঙ্গো কি নাম তার? উপন্যাসের নামটা হচ্ছে স্যাটান টানগো।
এই প্রকাশিত, এটা তার প্রথম উপন্যাস। এখন ঘটনা হচ্ছে তিনি কিসের জন্য বর্তমানে পাইছেন? আচ্ছা, আপনি আপনার মনে রাখবেন যে এই লাসলো উনি কোন দেশের, ঠিক আছে? উনি মেইনলি হচ্ছে আপনার মধ্য ইউরোপীয়, এটা মনে রাখেন। এখান থেকে ভাই কখনো প্রশ্ন হবে না, বুঝছেন? তাই এটা নিয়ে এত বেশি ইয়ার প্রয়োজন নাই। এই এই যে সাটান টান এটাও কোনোদিন পরীক্ষা আসবে না। আহ এইগুলা কখনো পরীক্ষা আসবে না, এগুলা ঠিক আছে, আপনার টেনশন নাই। অর্থনীতিটাও আসলে আসতে পারে, তাও খুব একটা ইম্পর্টেন্ট না, আসবে না। এগুলা সাধারণত আসবে ব্যাংক টাইপ এক্সামে, হ্যাঁ। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এইসব এক্সামে যাবে। বিসিএস পরীক্ষা সাধারণত এই নোবেল প্রাইজ নিয়ে প্রশ্ন খুব একটা হয় না, এগুলো নিয়ে প্রশ্নের সম্ভাবনা নাই এত ডিটেইল নেই। যদি প্রশ্ন হয় তাহলে হবে শান্তিতে। শান্তিতে কে নোবেল পাইছে? কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পাইছে, এর একটা ব্যাপার আছে। ওনার নাম হচ্ছে মাচাদো, এটা মনে রাখবেন। তো ওনার হচ্ছে কাজ কি, গণতান্ত্রিক অধিকার প্রচারে তার ক্লান্তিহীন কাজের জন্য পাইছে। একটা থেকে গণতন্ত্র তার সংগ্রাম ছিল এটা, এই জন্য সে পাইছে এটা। আর তিনি 20তম নারী হিসেবে শান্তি নোবেল প্রাইজ পাইছে, এই তথ্য আপনারা মনে রাখবেন। এছাড়া আপনার তেমন কিছু এখান থেকে আর মনে রাখার প্রয়োজন নাই, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার টুকটাক পড়াশোনা। সাম্প্রতিক নিয়ে খুব একটা অত বেশি টেনশন না করলেও চলবে আপনার। যেটুক দাগাই দিছি এটুকুই পড়েন আপনি, এটুকুই কাজে দিবে, ঠিক আছে? আমি ফার্স্ট থেকে আরেকবার একটু রিকল করি আপনাদের জন্য। সেটা হচ্ছে সংস্থাগুলোর ক্ষেত্রে কি পড়বেন। সংস্থাগুলোর ক্ষেত্রে আপনি পড়বেন হচ্ছে আহ আমি একটা পেজ নিয়ে আপনাদেরকে লিখে দেই। সংস্থা ক্ষেত্রে সংস্থার নামটা জানবেন, সংস্থাগুলার আহ বর্তমান সম্মেলনটা কোথায় হয়েছে, বর্তমান সম্মেলনটা, সংস্থাগুলোর সদর দপ্তরটা পড়বেন, সংস্থাগুলোর পরবর্তী সম্মেলন পড়বেন, এবং এই সংস্থাগুলো নতুন কোন সদস্য হয়েছে কিনা। এইগুলি হচ্ছে আপনার পড়াশোনা। এর বাইরে সংস্থাগুলো থেকে যে গতানুগতিক যে প্রশ্ন, গতানুগতিক প্রশ্নগুলি আসবে, যেমন D8 এটা কি ধরনের সংস্থা, G7 কি সংস্থা, কপ কপ এটা কি ধরনের সংস্থা, এগুলো হচ্ছে গতানুগতিক প্রশ্ন, এগুলো আপনারা পড়বেন। আর যেগুলো আমি দাগিয়ে দিছি, মার্ক করা গুলো দাগিয়ে দিছি, ওগুলার সদস্যগুলো পাবেন, সদস্য কয়টি, ঠিক আছে? এই তথ্যগুলো মোটামুটি পড়লে আপনার মোটামুটি এগুলা কাভার হয়ে যাবে। আজকে টোটাল যতটুকু পড়ানো হয়েছে, এই যে এর মধ্যে 1 বা 2 মার্ক আপনার আসতে পারে। আর লিখিত পরীক্ষার জন্য এই সম্মেলনগুলো ডিটেল করবেন। প্রিলির জন্য এত লাগবে না, যদি সামনে প্রিলি, আমি অত বেশি ডিটেল পড়ালাম না আপনাদেরকে। জাস্ট হালকা করে যতটুকু জানার প্রয়োজন ততটুকু আপনাদেরকে বলেছি। আর মেইনলি সাধারণত রিটেনের সময় আপনারা সংস্থাগুলার সম্পর্কে ডিটেইল পড়বেন, একদম লাস্ট যে আপডেট তথ্যগুলা ওগুলা পড়বেন। এটুকু পড়লে হয়ে যাবে, নতুন করে আতাম কিছু করা লাগবে না। পুরস্কারের মধ্যে আপনারা এই যে এই রেমন ম্যাক্সের মনে রাখবেন, কারণ এটা এশিয়ান নোবেল প্রাইজ, তাই। আর নোবেল প্রাইজ থেকে দু একটা পড়তে পারেন, এত কিছু তেমন কিছু লাগবে না। অর্থনীতি, সাহিত্য, কে কোনটা পাইছে টুকটাক এগুলো জানেন। এছাড়া তেমন কিছু আপনার এখান থেকে পড়তে হবে না। আর হচ্ছে আপনার WEF কোন ধরনের প্রতিষ্ঠান, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এগুলো লাগে না। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি আর হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, যেটা UNSC, এগুলো থেকে ধরেন কবে সম্মেলন হয়েছে, কোথায় সম্মেলন হয়েছে, এগুলো কিছু হয় না। জাস্ট হয় হচ্ছে কোনটা, যেগুলো বইতে আছে।
কে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের সদস্য কয়টি? 5টি, ভেটো দিতে পারে। আর হচ্ছে মোট সদস্য কয়টি? 14টি। 10টা হচ্ছে আপনার অস্থায়ী, 5টা স্থায়ী। এদিকে P5 বলা হয় স্থায়ী 5টাকে। আর P5+1 বলা হয় জার্মানি সহ। এই তথ্যগুলো এখান থেকে আসবে, হ্যাঁ। আর তেমন কিছু আসবে না এখান থেকে। COP30 দিকে আসতে পারে। COP30 হচ্ছে মূল আলোচনা এবার কি ছিল, যে এটা TFF এর, ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি। এখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে। আর কোন জায়গায় হয়েছে সম্মেলনটা? ব্রাজিলে, এটা মনে রাখবেন। পরবর্তীটা কোথায় হবে সেটা মনে রাখবেন, শেষ। অ্যামাজনের বেলেম শহরে হয়েছে। বেলেম। বেলেমটা মনে রাখবেন। G20 সম্মেলন সম্পর্কে একটু পড়বেন। এটা এবার কোথায় হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। G20 সম্মেলনে আপনার হচ্ছে, আমি কিছু একটু যদি ডিটেল পড়তে চাই আপনাদেরকে। যেমন এবার এখানে মোট 4টা বিষয় অগ্রাধিকার পাইছে। তো এখানে হচ্ছে আমি যে 4টা বিষয় তাদের সাথে আপনাকে লিখে দিই 4টা বিষয়। প্রথম হচ্ছে আপনার দুর্যোগের স্থিতিস্থাপকতা। দুর্যোগ নিয়ে তারা কাজ করছে, যে সকল দেশগুলো দুর্যোগের জলবায়ু পরিবর্তনের কারণে ভালনারেবল, তাদের নিয়ে তারা কাজ করবে। দ্বিতীয় হচ্ছে আহ ঋণ, ঋণের স্থায়িত্ব। যেমন নিম্ন নিম্ন আয়ের দেশগুলো যখন ঋণ ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় আছে, এই ঋণ ব্যবস্থার পদ্ধতিটা একটু ডেভেলপ করা, এটা নিয়ে তারা একটু কথা বলছে, কাজ করছে। তারপর হচ্ছে আপনার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে তারা হচ্ছে একটু এটাকে এমফাসাইজ করছে। আর হচ্ছে সর্বশেষ হচ্ছে খনিজ পদার্থ। তো এমন খনিজ পদার্থ নিয়ে তারা কাজ করবে যে খনিজ পদার্থটা বিশ্বব্যাপী টেকসই উন্নয়নকে নিশ্চয়তা দিবে। এই ধরনের খনিজ সম্পদ দিয়ে তারা কাজ করবে। এই 4টা বিষয় হচ্ছে G20 সম্মেলনে অগ্রাধিকার পাইছে। এখন এখান থেকে যদি প্রশ্নকর্তা খুব ডিপ প্রশ্ন করতে চায়, তাহলে এই 4টা বিষয়কে সেখানে আহ আনতে পারে। তার আমি যদি আবার বলি, এই যে ন্যাটো গেল না, ব্রিক্স এরটা বলি। ব্রিক্স এর এবার হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার ব্রিক্স সম্মেলনে একটা থিম দাঁড় করেছে, তার থিম। এই থিমটা কি? এই ব্রিক্স সম্মেলনের থিমটা হচ্ছে এবার যে, আমি লিখে দিই, আপনাদের কাজে লাগতে পারে। বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা। আচ্ছা, এখন দক্ষিণ বলতে কি মিন করছে? দক্ষিণ বলতে মিন করা হয়েছে যে আচ্ছা, তাহলে এখানে তো আপনাকে আর একটা জিনিস, দক্ষিণ বলতে আপনাকে এটা মিন করছে, কিছু একটা বিষয় আছে, নর্থ সাউথ গ্যাপ। কি দেখেন পৃথিবীতে, নর্থ যারা, উত্তর দিকে যারা আছে, উত্তর দিকে সকল ধনী রাষ্ট্র কিন্তু উত্তরে অবস্থিত। যেমন ইউরোপ উত্তরে, ইউকে, কানাডার উত্তরে। আর গরিব রাষ্ট্রগুলো সব দক্ষিণে। যেমন দক্ষিণ আফ্রিকা, এশিয়া, সব গরিব যে রাষ্ট্রগুলা, এরা সব হচ্ছে কোথায়? দক্ষিণ দিকে। এই কনসেপ্টের নাম হচ্ছে নর্থ সাউথ গ্যাপ, যে পৃথিবীর একদিকে সকল ধনী রাষ্ট্রগুলা, আর একদিকে সব গরিব রাষ্ট্রগুলা। তো এটা করে নর্থ সাউথ গ্যাপ। এই নর্থ সাউথ গ্যাপে তো, আর এই যে ব্রিক্স সদস্য যারা আছে, যেমন ব্রাজিল দক্ষিণ দিকে, রাশিয়া, রাশিয়া রাশিয়া একটু উপরে হইলেও এটা দক্ষিণে, ইন্ডিয়া দক্ষিণে, চায়না দক্ষিণে, সাউথ আফ্রিকা তো একবার দক্ষিণে। তো এই ব্রিক্সের এই দেশগুলা দক্ষিণ। তো এই তাই তাই এই 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 যে সম্মেলন, সম্মেলন স্লোগানের মূল ছিল যে এই বিশ্বব্যাপী এই দক্ষিণে যে দেশগুলো আছে, এদের সহযোগিতাকে আরেকটু জোরদার করতে হবে। ঠিক আছে।
এরপর সমাধানটা ভারতে হবে, এটা তো আমার আগেই লেখা ছিল, এটা তো আপনার দেখছেন। তো এই হচ্ছে আজকে মোটামুটি পড়াশোনা এটাই আপনার। আমি সবসময় যেটা বলি, রিসেট নিয়ে কখনোই মাথা ঘামাবেন না। আপনার আজকে পুরা পড়াশোনার পুরা সিলেবাসের মূল পড়া হচ্ছে এই 2 পৃষ্ঠা। আমি আপনাকে আবার বলি, এই 1 পৃষ্ঠা, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, 2টা স্লাইড, আর হচ্ছে আপনার এখানে 3, 4, 5, 6, 7 এই কটা স্লাইড। এই যে এই পেজটা ভালো করে পড়বেন। আমি নাম্বার করে দিই আপনাকে। আহ কি দেবে, হ্যাঁ, 1 এই পেজটা পড়বেন, 2, 3 এই কটা আমি যে কটা দাগাই দিছি এই কটা, 4 যে দাগাই দিছি ওইটুকু, 5। বাসায় একটা নোট লিখবেন, খাতা লিখবেন, খাতা জাস্ট এই তথ্যগুলো নোট করে রাখবেন, দেখবেন এইটা হয়ে যাবে। ঠিক আছে, শুধু নোট করে রাখবেন। 6 এখানে পাবেন একটা 7। আপনার হাইয়েস্ট 1 পেজ, 1 পেজের বেশি হবে না, আমি যতটুকু লাগাই দিছি সেটা 1 পেজের বেশি হবে না। 7, 8, 9 আর লাগবে না, আর কিছুই লাগবে না। আর সানজাদ নোবেল প্রাইজ পেয়েছে, তার নাম মনে রাখবেন, মারিয়া করিনা মাচাদো। ওনার বাড়ি হচ্ছে ভেনুজুয়েলা। এটা এই করে তথ্য মনে রাখবেন, তাহলে এটা এক্সট্রা। এই কথা, আপনার শুধু একটা খাতা নিবেন। আপনারা ধরেন একটা খাতা নিলেন এরকম, আপনার খাতাতে জাস্ট আপনার যেন এই 1 পেজের মধ্যে সব হয়ে যায়, 2টা পেজ করবেন না, যাতে পরীক্ষার আগের দিন একবার চোখ বুলিয়ে যেতে পারেন। তাহলে দেখবেন আপনার এই সাম্প্রতিকটা এখান থেকে কাভার হয়ে গেছে। আপনার এক্সট্রা করে আর অত বেশি প্রেশার করা লাগবে না, আলাদা করে প্রশ্ন করা লাগবে না। মূল পড়াটাই বেশি বেশি পড়বেন, মূল পড়াটা, যে পড়াটা আপনার রেগুলার, যে পড়াটা আপনার বিগত বছরের প্রশ্ন, এই পড়াটা বেশি পড়বেন। এই সাম্প্রতিক প্রশ্নটা বেশি পড়তে যাবেন না। আপনারা যারা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স পুরো খেয়ে ফেলতেছেন, আমি আপনাকে বলি কিছু কিছু বই বাদ দিয়ে দিবেন। কারেন্ট অ্যাফেয়ার্স, উত্তরণ থেকে সাম্প্রতিক যদি কোনো বই বের হয়, দেখবেন খুবই মিনিমাম, স্লাইডে যা আছে ঠিক এরকমই আছে। ওই বইটা নিতে পারেন, নিয়ে শুধু স্লাইডটা পড়বেন, নিয়ে শুধু ওই তথ্যটা পড়বেন। এছাড়া বাজার অন্য যে বই বের হবে, বই কেনার প্রয়োজন নেই। তারপরে বিভিন্ন জায়গায় এই যে রিসেন্ট ইস্যুর উপরে আপনি অনেক মডেল টেস্ট দিবেন, ঠিক আছে, মডেল টেস্টে এই কয়টা তথ্য, আমি যে কয়টা তথ্য বলছি এই কয়টা তথ্যের বাইরে অন্য কিছু না পারলেও চলবে, অন্য কিছু পারার প্রয়োজন নাই। দেখবেন অনেকে সাম্প্রতিক 100 মার্কের পরীক্ষায় 90-95 করে পাবে, কোনো প্রয়োজন নাই। আমি যে কয়টা তথ্য আপনাকে পড়তে বলছি এই কয়টা তথ্য যদি আপনি পড়তে পারেন তাহলেই হবে, নতুন কিছু পড়ার প্রয়োজন নাই। ঠিক আছে। তো আর তেমন কোনো কথা নাই আপনাদের জন্য, এই যে ইয়ার জন্য আপনাদের সাম্প্রতিকের জন্য। তো আমি ওভারঅল আপনাদেরকে কিছু কিছু পরামর্শ দিতে পারি। সেটা হচ্ছে, আমি সাবজেক্ট ওয়াইজ যদি আপনাকে পরামর্শ দিতে চাই, সেটা দিতে পারি। সেটা হচ্ছে, যেটা আজকে লাস্ট ক্লাস আপনাদের জন্য একটু আহ, বলে দেই। আহ, আপনার সাবজেক্ট গুলা, ওভারঅল সবগুলো সাবজেক্টে যদি একটু বলি, তাহলে আপনার মার্ক উঠাবেন আপনি কি কি দিয়ে সেটা দেখি আগে, হ্যাঁ। আপনার মার্ক উঠানোর টুল হচ্ছে আপনার কয়েকটা বিষয়, যেমন আপনাকে একটু বলি, দাঁড়ান, একটু সময় নিচ্ছি। যেমন আপনার ম্যাথস, এখানে হলেই কিন্তু ফুল মার্ক। এখানে কিন্তু কোনো প্রকার ইয়ে নাই, আপনি ম্যাথে আমি একদম বাংলা থেকে আসি, হ্যাঁ, ম্যাথসে কিন্তু আপনার এখন মার্ক বাড়াইছে, ম্যাথে 20 মার্ক।
এখানে আপনার একটা হিউজ চান্স মার্ক তুলার। মেন্টাল, মেন্টাল একই রাখছে 15 15, এই এই আপনি টার্গেট করেন এই 35, আপনার জন্য খুবই ইফেক্টিভ। এরপরে ভূগোল যেটা, জিওগ্রাফির 10, বাংলাদেশ বিষয়গুলি বা ভূগোল প্রায় সেম পড়াশোনা, কমন পড়ে যাবে এখান থেকে। বাংলাদেশে কমিয়ে ফেলছে আপনার কত, 30, বাংলাদেশে 25, ইন্টারন্যাশনাল 25। তারপরে আপনার ইথিক্স বা নৈতিকতা যেটা, ওইটা হচ্ছে আপনার 15, আর সায়েন্স 15, কম্পিউটার 15, ইংলিশ করছে আপনার 30। 30-এর মধ্যে আপনার কত কত ভাগ, 15 15। যদিও এটাকে 15 15 না করে 20 আর 10 করা দরকার ছিল। আর হচ্ছে আপনার বাকি আছে বাংলা, বাংলা প্রস্তুত ধরছি। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন জায়গা থেকে রিস্ক নিয়ে আরো একটু কম পাবেন। যেমন আপনার ইথিক্সে যে 15 মার্ক, এই আগে 10 মার্কের যেই সিলেবাস ছিল, এখন 15 মার্কের আপনার সেম একই রকম সিলেবাস। এই 15 মার্কে আপনাকে একটু ভালো করতে হবে। এখানে একটা অনেকের এই বিষয়টা এমন যে মানে আপনি 10 মার্কের পড়া পড়ে 15 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। বাট এখানে আপনি দাগানোর ক্ষেত্রে খুবই একটু কেয়ারফুলি দাগাবেন। একদম 100% শিওর ভাবে দাগাবেন না। এখান থেকে কনফিউশন যেগুলো, এগুলো দাগাবেন না। কনফিউশন দাগাবেন না, একবার আমি বলে দিই, কারণ আপনি যেটা ভাববেন সেটা হবে না। তাহলে কি দাঁড়ালো আপনার, ইথিক্স থেকে আপনি একদম শতভাগ নিশ্চিত হয়ে দাগাবেন, কনফিউশন আপনি এখান থেকে দাগাবেন না। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার, আমি যেটা যাব সেটা ইথিক্স গেল। ইংলিশের, ইংলিশ গ্রামার আপনি 15-তে আপনি হাইয়েস্ট প্রিপারেশন নেন, কারণ গ্রামারটা আপনার রিটেনও লাগবে। আর ইংলিশ লিটারেচার, যার মুখস্থ বিদ্যা ভালো, প্রচুর মুখস্থ করতে পারেন, সে এখানে 15 মার্কের প্রিপারেশন নিতে পারেন, কিন্তু এটা আপনার লিখিত কাজে দিবে না। তো এই পড়াটা আপনার পড়া লস। এই লসটা আপনি না করলেও পারেন, ইংলিশ লিটারেচার আপনি না পড়লেও চলবে অত বেশি। আপনি এখান থেকে 8 বা 9 মার্কের একটা প্রিপারেশন নেন, তাতে আপনার এনাফ হয়ে যাবে। এখান থেকে আপনি 15 মার্কের প্রিপারেশন নিতে গেলে আপনি অনেক টাইম ওয়েস্ট করবেন, যেটা আপনার লিখিততে কোনো কাজে আসবে না। তার চেয়ে আপনি গ্রামারটা বেশি বেশি পড়েন। আর এখন এই রানিং সময় একটু হালকা অনুবাদ প্র্যাকটিস করেন, গ্রামার ঠিক রেখে অনুবাদ প্র্যাকটিস করেন। এগুলো আপনার কাজে দেবে। বাট লিটারেচার আপনার কোনো আলটিমেটলি কোনো প্রকার কাজে দিবে না। আপনার ভাইভাই লাগবে না, আপনার প্রিলি লাগবে না, রিটেন লাগবে না। আপনার বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষা নাই যেখানে আপনার এই লিটারেচার থেকে প্রশ্ন হবে। আপনার এটা একদমই বাদ। ঠিক আছে। তো এখান থেকে আপনি 8 9 মার্কের একটা প্রিপারেশন নেন, হয়ে যাবে। আর ইংলিশ গ্রামার 15 মার্কের প্রিপারেশন নেবেন। কম্পিউটার ফুল 15 মার্কের প্রিপারেশন নেবেন, কারণ কম্পিউটার প্রিলি যে সিলেবাস, লিখিত একই সিলেবাস। তাহলে আমি যদি একটা বক্স করি, কোনটা ফুল প্রিপারেশন নেবেন, আমি কি বললাম, ইংলিশ গ্রামার ফুল প্রিপারেশন, কম্পিউটার ফুল প্রিপারেশন, সায়েন্স সেম সিলেবাস, একবারে ফুল প্রিপারেশন নেবেন। পারলে এখন ডিটেল পড়া ট্রাই করবেন। কম্পিউটার আর সায়েন্স যদি আপনি ডিটেল এখন থেকে পড়ে ফেলতে পারেন, আপনার লিখিততে আপনার প্রেশার অনেক কমে যাবে। কম্পিউটার সায়েন্স একবার ফুল প্রিপারেশন। বাংলাদেশ একদম 25 মার্ক আছে না, 25 মার্কের প্রিপারেশন নেবেন, কারণ বাংলাদেশ বিষয়গুলি লিখিত আপনার সেম বিষয়ে কাজে লাগবে। ঠিক আছে। ম্যাথস প্লাস মেন্টাল প্রি লিখিত সেম সিলেবাস, ম্যাথ আর মেন্টাল প্রি লিখিত সেম সিলেবাস। সব পড়বেন একবার, যা যা আছে সব কমপ্লিট করবেন, এটা আপনি কভার করতে পারবেন। তাহলে কত হলো এখানে, আপনার ইংলিশ গ্রামারে 15, কম্পিউটারে 15, সায়েন্সে 15, বাংলাদেশে 25। আপনি 25 মার্কের প্রিপারেশন নেবেন, ম্যাথ মেন্টাল মিলে আছে এখানে 30। কত হইলো, 30 25, 1 2 3 3 15 45, আর 75 আর 25, এই 100 মার্ক। এই 100 মার্ক সাথে জিওগ্রাফি সব পড়বে না, জিওগ্রাফির ম্যাক্সিমাম পড়াটা আপনি বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল পড়লে কাভার হয়ে যাবে। জিওগ্রাফি বাংলাদেশ ইন্টারন্যাশনাল পড়লে কাভার হয়ে যাবে আপনার মোটামুটি। তাহলে এখানে আপনার আরো 115 মার্ক, এই 115 মার্ক আপনার ফুল প্রিপারেশন হয়ে গেল। এবার কমাবেন থেকে, আপনি কমাবেন হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে, আপনি কমাবেন হচ্ছে নৈতিকতা থেকে, ইথিক্স থেকে। সব দরকার নাই, এখানে বেছে বেছে বিগত বছরের প্রশ্নগুলো পড়লে এখান থেকে কমন করবে। আপনি কমাবেন ইন্টারন্যাশনাল থেকে, ইন্টারন্যাশনাল সব টপিক লিখিত আসে না। ঠিক আছে। সব যেসব টপিক থেকে রেগুলার প্রশ্ন হয়, ওই টপিকগুলো আপনি এখান থেকে পড়া ট্রাই করবেন। এরপরের বিশাল সিলেবাস যেটা, বাংলা। বাংলাটা হচ্ছে আপনি বাংলা গ্রামারটা বস হয়ে যাবেন, কারণ বিসিএস এ গ্রামার হয়তো এখন একটু কমায় দিছে,
কিন্তু বাংলাদেশে যে কোনো চাকরি পরীক্ষায় বাংলা গ্রামার আপনার প্রশ্ন হবে, আপনি গ্রামারে বস হয়ে যান। আর এখানে যেহেতু মার্ক 15, 15 মানে কি, আদি যুগ, আদি যুগ আর মধ্যযুগ থেকে 5 একবারে খেয়ে ফেলেন। এখানে 5 কাভার, এখানে 5 কাভার, 5 মার্কের ফুল প্রিপারেশন। গ্রামারের 15 মার্কের ফুল প্রিপারেশন। আপনার কয় মার্কের প্রিপারেশন? 10 মার্কের। আপনার টোটাল 15 মার্কের প্রিপারেশন হয়ে গেল। আপনি টার্গেট থাকবে আপনি 15তে 15 পাবেন। তাহলে কি হলো আপনার, মধ্যযুগ আর আদি যুগ মিলে 5 মার্ক আর গ্রামারের 10 মার্ক। আপনার টার্গেট থাকবে আপনি এখানে কত পাবেন? 15তে 15 পাবেন। বাকি আছে আর কত? 15। বাকি আর 15 কেমনে থাকে? 30 মার্ক না? 30 মার্কের আগে ছিল হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হুম। তো এখন শুধু গ্রামারের 5 মার্ক কমে গেছে, তাই তো? গ্রামার 10-এ 10, আধা যুগ মধ্যযুগের আপনার 5-এ 5, কত হয়ে গেল আপনার? 30-এর মধ্যে আপনার টোটাল 15 মার্কের প্রিপারেশন হয়ে গেল। এরপরে বাকি 15 মার্কের আপনার লিটারেচার, ওই লিটারেচার আপনি বেছে বেছে গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের পড়বেন। যেগুলো আনকমন পড়া, আনকমন সাহিত্যিক, তাদের থেকে আপনার না পড়লেও চলবে। এইটুক কাজ যদি আপনি করতে পারেন, মোটামুটি আপনি প্রিলি পাস করে যাবেন, ঠিক আছে? এর পাশাপাশি যেটা করবেন, প্রচুর জব সলিউশন করবেন। জব সলিউশন, যত প্রশ্ন আছে সব সলভ করে ফেলবেন, যত প্রশ্ন আছে। যে প্রশ্ন আসুক, যখন যে পরীক্ষা হোক, কোশ্চেন সলভ করবেন। বেশি বেশি এক্সাম দিবেন এই সময়টায়, যত বেশি টপিক বেসড এক্সাম দিবেন। তারপর হচ্ছে প্রচুর মডেল টেস্ট দিবেন। আপনি পরীক্ষার আগে অন্তত অন্তত 15টা মডেল টেস্ট দিবেন, 15টা মডেল টেস্ট। কোচিং সেন্টারে গিয়ে গিয়ে দিলে ভালো, না হলে বাসায় মডেল টেস্টের বই কিনবেন, ঠিক আছে? এগুলা করবেন, এগুলা করলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন আসবে, আপনার প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার ওভারঅল। আমি আবার একটু রিক্যাপ করি। আপনি ম্যাথ, মেন্টাল, কম্পিউটার সায়েন্স, ইংলিশ গ্রামার, এই কয়টা জিনিস একবার পুরা ঠোঁটস্থ করে ফেলবেন। একবারে শতভাগ প্রিপারেশন বাংলা গ্রামার, শতভাগ প্রিপারেশন ইংলিশ গ্রামার, শতভাগ প্রিপারেশন। আপনি পড়া কমাবেন ইন্টারন্যাশনাল থেকে, আপনি পড়া কমাবেন বাংলা থেকে। এই দুই জায়গা থেকে আপনি পড়া কিছুটা কমাবেন। আর নৈতিকতা থেকে কমাবেন। নৈতিকতা হচ্ছে কোনটা কমাবেন? নৈতিকতায় আপনার যেই পড়াগুলা এই পর্যন্ত আসছে শুধু ওইটুকুই পড়বেন, নতুন কিছুই আসবে না, নতুন আপনি বুঝবেন না আপনি কোত্থেকে পড়বেন। নতুন কিছু পড়বেন না, শুধু আগে যেগুলো আসছে ওগুলি পড়বেন। ভূগোল আপনি টুকটাক পড়বেন, আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রিপারেশন দিয়ে ভূগোল কভার হয়ে যাবে। তারপরে বাকি থাকে হচ্ছে আপনার ইথিক্স এর ক্ষেত্রে, যেটা বললামই, ইথিক্সের যেটা কনফিউশন প্রশ্নগুলো অ্যান্সার করবেন না। আর 200 মার্কের মধ্যে পরীক্ষায় আপনার 180 মার্কের প্রিপারেশন প্রয়োজন না। আপনি কোন রকম 200 মার্কের মধ্যে বেছে 100, মোটামুটি 70 মার্কের একটা প্রিপারেশন নেন। আপনি দেখবেন একটা 70 মার্কের প্রিপারেশন নিলে তবে 70 পাবেন না, 70 মার্কের প্রিপারেশন আপনি 130-40 পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে? আর একটা ইয়ে থাকে যে আপনি কয়টা দাগাবেন কয়টা দাগাবেন না, এইগুলি কোনো চিন্তার বিষয় না। প্রশ্ন বুঝে আপনি প্রচুর পরিমাণে যখন আপনি মডেল টেস্ট দিবেন, তখন আপনি অটোমেটিক বুঝে যাবেন যে আপনার কয়টা দাগানো উচিত কয়টা দাগানো উচিত না, ঠিক আছে? তো এই হচ্ছে এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন এবং আলোচনা। তো সবাই ভালো করে প্রিপারেশন দেন। এই শেষ সময়ে যত বেশি পারেন, যত বেশি পারেন, যত বেশি পারেন মডেল টেস্ট দেন, যত বেশি পারেন কোশ্চেন সলভ করেন, যত বেশি পারেন অনলাইনে মডেল টেস্ট, অফলাইনে মডেল টেস্ট, যেখানে পারেন শুধু মডেল টেস্ট দেন, দেখবেন আপনার কাজে দিবে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আহ দেখা হবে আপনাদের সাথে রিটেন ক্লাসে, হ্যাঁ? রিটেন ক্লাসে আমরা একসাথে ক্লাস করবো, তখন দেখা হবে। তো সে পর্যন্তই বিদায়। আসসালামু আলাইকুম।